হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিতে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন স্বাদের ভিন্ন ভিন্ন গল্প পেতে এবং শুনতে আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরিটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মানে এই যে মেয়ে, ওইভাবে চুল ছেড়ে রেখেছো কেন? সবাইকে কি দেখাচ্ছ যে তোমার চুল অনেক লম্বা? কাল থেকে অফিসে আসার সময় এইভাবে চুল ছেড়ে রাখতে পারবে না। সাদাত মনে মনে ভাবতে থাকে, সে এটা কি বলে ফেললো। সে তো এই মেয়ের উপর প্রচণ্ড রাগ। তবে এই মেয়ের চুল ছাড়া থাকুক বা বাঁধা থাকুক, তাতে তার কি? নিঝুম সাদাতকে জিজ্ঞেস করে। আচ্ছা ভাইয়া, আমি এখন তাহলে কি কাজ করব? সাদাত নিঝুমের মুখের দিকে তাকিয়ে বলে, আমি তোমার কোন জন্মের ভাই? ভাই কেন বলছো? এটা অফিস, আর এখানে আমি তোমার বস। বসকে স্যার বলতে হয়, সেটা জানো না? নিঝুম তখন লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে সনি আপুকে আপু বলি, সেই হিসেবেই ভাইয়া বের হয়ে গেছে। এটা কি তোমার স্নেহাপুর বাড়ি? এটা অফিস। এখানে তোমার মন মতো যাকে যা খুশি তাই ডাকা চলবে না। নিঝুমের মনটা বেশ খারাপ হয়ে যায়। এতটুকু একটু ডাকের জন্য কতগুলো কথা শুনিয়ে দিল লোকটা। আসলে একটা ফাজিল, আস্ত একটা বন মানুষ। সামান্য একটু কথার জন্য এতগুলো কথা বলতে হবে কেন তাকে? সে বুঝি জানে না অফিসের বসকে কি বলতে হয়। স্যার, আমি তাহলে কি কাজ করব? সাদাত নিঝুমের মুখের দিকে তাকিয়ে বলে, আগামীকাল সকাল 9টা থেকে তোমার কাজ শুরু হবে। আর হ্যাঁ, কাজের গাফলতি এবং লেট করা এই দুটোই আমি মোটেও পছন্দ করি না। মনে থাকে জানো, আজকের জন্য চলে যেতে পারো। নিঝুম তখন সাদাতকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে চলে আসে। সাদাত অফিসের কেবিনের মধ্যে চেয়ারে বসে ভাবতে থাকে। এই ফাজিল মেয়েকে সাজতে দেওয়ার জন্য অফিসের পিএর চাকরি পর্যন্ত দিয়ে দিলাম। আমাকে উল্টে তার মায়ায় জড়িয়ে নিচ্ছে। এত কেন সুন্দর হতে হবে এই মেয়েকে? ওই চোখগুলোতে কেন এত মায়া থাকতে হবে? নিঝুম বাড়িতে আসার পর সোনিয়া তাকে জিজ্ঞেস করে কেমন ছিল আজকে তার অফিসের প্রথম দিন। আপু, আজ তো কোনো কাজ করতে হয়নি, শুধু আমার ইন্টারভিউ নিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। কালকে থেকে অফিস শুরু। সোনিয়া তখন নিঝুমকে বলতে থাকে, আসলে সাদাত অর্থাৎ আমার দেবর খুব গম্ভীর এবং খুব জেদি টাইপের ছেলে, কিন্তু তার মনটা অনেক ভালো। মুখে সে যতই চিৎকার চেঁচামেচি করবে, তার ভেতরটা ততই নরম। তুমি কখনো ওর কথায় কোনো কষ্ট পেও না। আর তাছাড়া এমন কোনো কাজ করো না যেটাতে ও রেগে যায়। কথাগুলো বলেই সোনিয়া নিঝুমকে খাবারের জন্য টেবিলে আসতে বলে চলে যায়। নিঝুম বসে বসে ভাবতে থাকে। নরম মন না ছাই, আস্তে একটা খচ্চ। সাধারণ একটু কথার জন্য আমাকে কতগুলো কথা শোনালো। পরের দিন অফিসে ধীরে ধীরে সাদাতের দরজার সামনে গিয়ে নক করার আগে বুকে ফু দিয়ে আল্লাহর নাম নিয়ে বলে, হে আল্লাহ, আজকে যেন কোনো ভুল কথা বের না হয়। বলেই সে দরজায় নক দেয় আর বলে, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে সাথে সাথে জবাব আসে। ইয়েস, কামিং। ভয়ে ভয়ে ভিতরে ঢুকে নিঝুম বলে, স্যার, আমি কি কাজ করব? সাদাত এক নজর নিঝুমের দিকে তাকিয়ে মনে মনে বলে, মেয়েটাকে এত ভীতু ভীতু দেখাচ্ছে কেন? আপনি হচ্ছেন আমার পিএ, তাই কাজ তো আপনাকে আমার সাথেই করতে হবে। বলেই টেবিলে কতগুলো ফাইল দেখিয়ে বলে। এই ফাইলগুলো দেখেন ঠিক আছে কিনা। নিঝুম ভয়ে ভয়ে বলতে থাকে, আসলে স্যার, বলছিলাম কি, আমাকে যদি কাজটা একদিন একটু কেউ বুঝিয়ে দিত, তাহলে আমি শিখে ফেলতাম। আসলে এই ধরনের কাজের অভিজ্ঞতা আমার নেই তো। সাদাত বুঝতে পারে মেয়েটার তো কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই। তারপর সে ফাইলগুলো নিয়ে নিঝুমের সামনে এসে সোফায় বসে এবং নিঝুমকেও ইশারা দিয়ে পাশে বসতে বলে। নিঝুম হাঁ হয়ে তাকিয়ে আছে। এটা দেখে সাদাত বলে, ওভাবে বোকার মতো হাঁ করে কি দেখছো? আমি কি তোমাকে আমাকে দেখতে বলেছি? বলেছি এখানে বসার জন্য? নিঝুম মনে মনে বলতে থাকে। আপনাকে দেখার জন্য আমার বই গেছে, আজ তো একটা বন মানুষ। সাদাত নিঝুমের দিকে তাকিয়ে দেখে সে না বসে দাঁড়িয়ে আছে। তখনই সাদাত বলে, তোমার কানে কি কোনো প্রবলেম আছে? তখন থেকে তোমাকে আমি বলছি এইখানে বসার জন্য, তুমি হাঁ হয়ে তাকিয়ে আছো এখনো। তখনই নিঝুম সোফায় বসে পড়ে। সাদাত তাকে কাজগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিতে থাকে। এক পর্যায়ে সাদাতের চোখ যায় নিঝুমের মুখের দিকে।
ভালো করে তাকিয়ে দেখে মেয়েটি কি মায়াবী। এই মেয়ের মুখে এত মায়া কেন থাকতে হবে? এরপর তাড়াতাড়ি সে তার চেয়ারে যেয়ে বসে এবং নিঝুমকে বলে, আমি যেগুলো বুঝিয়ে দিয়েছি বুঝতে পেরেছো? এরপর আর বলে দেব না। একটা কাজ অথবা একটা কথা আমি একবারই বলতে পছন্দ করি, দ্বিতীয়বার না। মনে থাকে জানো, আগামীকাল আমার একটা মিটিং আছে। সেটা কখন, কোন সময় মিস এনির কাছ থেকে জেনে আমাকে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। বলেই বাইরে চলে আসে। বাইরে এসে ভাবতে থাকে আসলে অ্যানি কার নাম, সে কাকে জিজ্ঞেস করবে ভেবেই পায় না। নিঝুমকে এভাবে এদিক সেদিক তাকাতে দেখে সামনে এগিয়ে আসে একটি ছেলে। আপনি কি এই অফিসে নতুন? জি, আমি আজই এই অফিসে সাদাত স্যারের পিএ হিসেবে জয়েন করেছি। ছেলেটা বলে, আমি হচ্ছি এখানকার অ্যাকাউন্টিং ম্যানেজার। আমার নাম শান্ত। আপনি মনে হয় কাউকে খুঁজছিলেন। জি মানে আমি এনি ওনাকে খুঁজছিলাম। শান্ত তখন অ্যানির ক্যাবিনটা দেখিয়ে দেয়। এই যে কেবিনের মধ্যে যে মেয়েটা আছে, ওনার নামই হচ্ছে এনি। নিঝুম শান্তকে ধন্যবাদ দিয়ে অ্যানির কেবিনের দিকে যায়। অ্যানির কাছ থেকে সব জেনে এসে সাদাতের রুমে আসে আর তাকে তার সময় জানিয়ে দেয় এবং বলে, স্যার আমি কি সারাক্ষণ আপনার সাথে এই কেবিনে বসেই কাজ করব? সাদাত নিঝুমের মুখের দিকে তাকিয়ে বলে, কেন, এখানে কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে তোমার? জি না স্যার, সমস্যা হবে কেন? তবে সবাই তো দেখলাম বাহিরে কাজ করছে। আমি এখানে আপনার ক্যাবিনের মধ্যে কাজ করলে কেউ কিছু মনে করবে কিনা তাই বলছিলাম। কেউ কিছু মনে করবে মানে? তুমি আমার পিএ, আর তাছাড়া অফিসের বস আমি। তুমি কোথায় কাজ করবে সেটা আমি বুঝবো। অন্যরা কে কি বললো না বললো সে কথায় তুমি কেন কান দিতে যাবে? পরের দিন নিঝুম অফিস থেকে আসার সময় হঠাৎ করেই রাস্তায় জয়ের সাথে তার দেখা হয়ে যায়। জয় একরকম জোর করেই তাকে একটা চায়ের দোকানের সামনে নিয়ে যায় এবং বলে, আসুন এক কাপ চা খাই। আমিও বাইরে তেমন কিছু খাই না, তবে এই দোকানের চাটা খুবই স্পেশাল, আমার খুবই ভালো লাগে। প্রতিদিন হাসপাতালে যাওয়ার সময় অন্তত আমি এক কাপ চা খেয়েই যাই। সেখানে জয় নিঝুমকে চা খাওয়ায় এবং মোবাইল নাম্বার দেয়। আমি মোবাইল নাম্বার নিয়ে কি করব? আমার তো মোবাইল নেই যে আমি কথা বলবো। জয় হা হয়ে নিঝুমের মুখের দিকে তাকিয়ে থাকে এবং বলে, এই যুগে এরকম হয় নাকি? এই যুগে আপনার কাছে মোবাইল নাই মানে? না মানে আসলে আমি একটা চাকরিতে জয়েন করেছি। ভাবছিলাম এই মাসের বেতন পেয়ে তবে একটা মোবাইল কিনবো। গ্রাম থেকে আসার সময় একটা বাটন মোবাইল ছিল পার্সের মধ্যে, পার্সটা চুরি হয়ে গেছে, তারপরে আর কেনা হয়নি। ওরা রাস্তায় হেঁটে হেঁটে কথা বলছিল আর এই দিকে সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে অফিসে যাচ্ছিল সাদাত। হঠাৎ তার নজর একটা দিকে আটকে যায়। সে গাড়িটা দূরে থামিয়ে জানালার গ্লাস নামিয়ে তাকিয়ে দেখতে পায় নিঝুম একটা ছেলের সাথে কথা বলছে খুব হেসে হেসে আর হাঁটছে। সাদাতের মেজাজটা বিগড়ে যায়। সে খুব দ্রুত গাড়ি চালিয়ে অফিসে যায়। নিজের কেবিনে ঢুকে গায়ের থেকে কোটটা খুলে ছুঁড়ে মারে। চেয়ারে বসে ভাবতে থাকে, ওই ছেলেটা কে? আর ওই মেয়েটাও ওই ছেলেটার সাথে ওরকম হেসে হেসে কথা বলছিল। অফিসে আজ আসুক, তারপর মজা বোঝানো হবে। অফিসে না এসে রাস্তায় হি হি করে ছেলেদের সাথে কথা বলা। জয় আর নিঝুম কথা বলার সময় হঠাৎ করেই সেই রাস্তায় দেখা হয় সোমার সাথে। সোমা এসে জড়িয়ে ধরে নিঝুমকে। নিঝুম ও সোমাকে জড়িয়ে ধরে দুজনে অনেক আবেগ আপ্লুত হয়ে যায়। কেমন আছো সোমা আপু? সোমা জড়িয়ে ধরে নিঝুমকে বলতে থাকে, আমি খুব ভালো আছি আপু। জানো আপু, আমার একটা জব হয়েছে। এখন আমি পড়াশোনার পাশাপাশি একটা জব করছি। এটা তো খুব ভালো কথা। আমি চাই তুমি অনেক ভালো থাকো। পাশে থেকে নিঝুম জয়ের সাথে সোমাকে পরিচয় করিয়ে দিয়ে বলে, সেদিনকার যে ঘটনা তোমাকে বলেছিলাম, উনি আমার সাথে ওই আঙ্কেলটা সাহায্য করেছিল। সোমাকে জয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর জয় ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলে সোমা আর নিঝুম অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। এত কিছুর মাঝে নিঝুমের অফিসে পৌঁছতে পৌঁছতে 1 ঘন্টার মতো লেট হয়ে যায়। এইদিকে সাদাত তোর আগে ফুসতে থাকে আর শুধু অপেক্ষায় আছে কখন এই মেয়ে আসবে। আজ আসুক এই মেয়ের 12টা আজ বাজাবো। ফাজিল মেয়ে একটা, চাকরি জয়েন করেছে 2 দিনও হয়নি, তাতেই আজকে 1 ঘন্টা লেট। তাও আবার কিনা রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলার জন্য। এই মেয়েকে যে আজ কি করব। আর বলতে বলতেই দরজায় নক দেয় নিঝুম। ভেতরে আসার অনুমতি চাইলেই সাদাত বলে, বাইরে দাঁড়াও, আগে বলো কয়টা বাজে।
নিঝুম বাইরে থেকে জবাব দেয়। স্যার 10টা। অফিসে আসার টাইম কয়টার সময়? স্যার 9টায়। আসলে আমি স্যার বুঝতে পারিনি এতটা লেট হয়ে যাবে। সাদাত চিন্তা করে ওভাবে বাইরে দাঁড় করিয়ে যদি সে কোনো কথা বলে তাহলে তার বাইরের স্টাফরা শুনলে হয়তো বা নিঝুমকে নিয়ে বাজে মন্তব্য করবে। তাই সে নিঝুমকে ভেতরে আসার অনুমতি দেয়। নিঝুম ভেতরে প্রবেশ করা মাত্রই দেখতে পায় সাদাতের চোখগুলো লাল বর্ণ ধারণ করে আছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সাদাত তখন বলতে থাকে, রাস্তায় কি হয়েছে? রাস্তায় একটা ছেলের সাথে আড্ডা মারবে, গল্প করবে, হাসাহাসি করবে, তারপর অফিসে আসবে? অফিসটা কি তোমার নিজের, যে রাস্তার মধ্যে ছেলেদের সাথে রং ঢং করে তারপর যখন খুশি তখন আসবে? এতই যদি রাস্তার মধ্যে ছেলেদের সাথে রং ঢং করার ইচ্ছা, তাহলে চাকরি কেন করতে এসেছেন? আর এত ফাজিল একটা মেয়ে তুমি, এত রং ঢং করার বিহায়া মেয়ে, কিন্তু চেহারা দেখে তো মনে হয় জানো একদম ইনোসেন্ট, কিছুই বোঝে না, আর বাইরে এসব করে বেড়াও। সাদাত যেন রাগে হুঁশজ্ঞান হারিয়ে ফেলেছে। সে কী সব বলছে সে নিজেও জানে না। তার মুখে যা আসছে তাই সে বলে যাচ্ছে। এই সমস্ত কথা শুনে নিঝুমের চোখ দিয়ে অজস্র জল পড়তে থাকে। সে নিচের দিকে তাকিয়ে অশ্রু ফেলতে থাকে। তার যেন কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এ ধরনের বাজে কথা, নোংরা কথা সে আগে কখনোই শোনেনি। সে কখন রাস্তার মধ্যে এই ছেলের সাথে হি হি হা হা করলো বা হাসাহাসি করলো? খারাপ তো কিছুই করেনি। সোমা আপু চলে আসাতে তার সাথে কথা বলাতে বুঝতেই পারেনি এতটা সময় পার হয়ে গেছে। নিঝুমের চোখ দিয়ে পানি পড়ছে। সে নীরবে কান্না করেই যাচ্ছে। সাদাত নিঝুমের মুখের দিকে একবার তাকিয়ে তার অসহ্য লাগতে থাকে। কেন যেন তার আর এই মুহূর্তে এখানে থাকতে ইচ্ছে করছে না। তাই সে কেবিন থেকে বের হয়ে চলে যায়। প্রায় ঘন্টা দুয়েক পার হওয়ার পরও নিঝুম দেখে যে কেবিনে আর সাদাত আসে না। তখন সে ওয়াশরুমে যেয়ে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আসে এবং বাইরে এসে অ্যানিকে জিজ্ঞেস করে স্যার কোথায় গেছে। অ্যানি বলে স্যার বাসা চলে গেছে, আজকের জন্য আর আসবে না। তাই সেও চিন্তা করে সে আর থেকে কি করবে। তাই সে অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসে। বাসায় এসে তার রুমে ঢুকে সে চুপচাপ শুয়ে থাকে। সন্ধ্যার দিকে সোনিয়া নিঝুমের রুমে এসে দেখে অন্ধকার। সোনিয়া লাইট জ্বালিয়ে দিয়ে নিঝুমকে ডাকতে থাকে। কি ব্যাপার নিঝুম, অবেলায় ঘুমাচ্ছ যে? তোমার কি শরীর খারাপ? তখন নিঝুমের মুখের দিকে তাকাতেই সোনিয়া বলে, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তোমার চোখ মুখ ফোলা কেন? তুমি কি কোনো কারণে কান্না করেছো? এ কথা বলেই সোনিয়া নিঝুমের কাছে এসে হাত দিয়ে ওর কপাল চেক করে জ্বর-টর আসলো কিনা। নিঝুম নিচের দিকে তাকিয়ে থাকলে সোনিয়া বলে, কি হয়েছে? মায়ের জন্য মন খারাপ লাগছে? এতটা কান্না করছো কেন? দেখেছো কি হাল হয়েছে তোমার মুখে? তাড়াতাড়ি খেতে আসো। নিঝুম জানায় তার খিদে নেই, সে খাবে না। অনেক বলার পরও আসে না, তাই সোনিয়া চলে যায়। রাতে খাবার টেবিলে যখন সবাই খাবার খাচ্ছিল, নিঝুমকে না দেখে রায়হান সাহেব জিজ্ঞেস করেন, বৌমা, নিঝুম মেয়েটা কোথায়? ও আসলো না খাবার খাওয়ার জন্য? মেয়েটা আজ অফিস থেকে আসার পর একবারের জন্য এদিকে আসেনি। কি ব্যাপার বৌমা, মেয়েটা কি শরীর খারাপ? আজ তো আমাকে পড়ায় নাই পিপি, বলেছে তার নাকি মাথা ব্যথা করছে। সোনিয়া, তুমি কি গিয়েছিলে রুমে? দেখেছো ওর কি হয়েছে? আমি গিয়েছিলাম তো সন্ধ্যাবেলায়, দেখলাম যে লাইট নিভিয়ে শুয়ে আছে। আমি যাওয়ার পর দেখলাম যে মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে, চোখ মুখ ফুলে আছে। মনে হচ্ছিল কোনো কারণে অনেক কান্না করেছে। এটা কি আসলেই খুব বেশি অসুস্থ হয়ে গেল? এইদিকে টেবিলে চুপচাপ সবার কথাগুলো শুনে যাচ্ছিল সাদাত। এত কিছু শোনার পর তার আর খাওয়ার ইচ্ছে হয় না। তাই সে খাবার ছেড়ে উঠে চলে যেতে নিলেই তখনই রায়হান চৌধুরী বলে, কি ব্যাপার সাদাত, খাবার রেখে উঠে যাচ্ছ যে? আমার খাবার শেষ হয়ে গেছে, আমি আর খাবো না। বলেই সে উপরে চলে যায়। রাত তখন 10টা। নিজের রুমে পায়চারি করে যাচ্ছিল সাদাত। তার একটুও ঘুম পাচ্ছে না। কেন যেন মনে হচ্ছে আজকে মেয়েটাকে এত কিছু বলা ঠিক হয়নি তার। সে একটু বেশি বলে ফেলেছে। তার জন্য মেয়েটা আজকে খাবারও খায়নি। আবার শুনলো কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সাদাত ভাবতে থাকে কি করা যায় এখন। এদিকে নিঝুমকে যে রুমে থাকতে দেয়া হয়েছে সেটা ছিল সাদাতের রুমের 2টা রুমের পরে, তিহানের রুমের সাথে। তাই সাদাত প্রথম তিহানের রুমে যায়। দেখে তিহান ঘুমোচ্ছে।
তারপর সে ধীরে ধীরে নিঝুমের রুমের দিকে আগায়। এবার চিন্তা করে এত রাতে একটা মেয়ের রুমে যাওয়াটাকে ঠিক কিনা। তারপর আবার ভাবে যা হলে হবে, সে তো কোনো খারাপ উদ্দেশ্যে যাচ্ছে না। নিঝুমের রুমের দরজার সামনে যে দরজা টোকা দিতেই যাবে, দরজাটা ভেতর থেকে খোলাই আছে। সাদাত মনে মনে বলে, শুধুই কি এই মেয়েটাকে ফাজিল মেয়ে বলি? মেয়েটা ভেতর থেকে দরজা খুলে রেখেছে কেন? সে দরজায় 2 থেকে 3 বার নক করে হালকাভাবে, তারপরে ধীরে ধীরে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। দেখে নিঝুম কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। বুঝতেই পারছে না ঘুমাচ্ছে নাকি চোখ বন্ধ করে রেখেছে। ভালো করে তাকিয়ে দেখে নিঝুমের চোখ মুখ ফুলে গেছে কান্না করার ফলে। সাদাত ধীর পায়ে নিঝুমের কাছে যে এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে সাদাতের কি হয় সে বুঝতেই পারে না। হঠাৎ করেই তার হাত দুটো নিঝুমের গাল স্পর্শ করে। নিঝুম একটু নড়েচড়ে উঠতেই সে হাত সরিয়ে ফেলে। নিঝুম তখন পাশ ফিরে আবার ঘুমিয়ে যায়। সাদাত মনে মনে বলতে থাকে, এত ঘুম কাতুরে মেয়েরে বাবা! একটা লোক তার রুমে এসেছে, তাকে স্পর্শ করছে, অথচ এটা বুঝতেই পারছে না। তবে একদিক থেকে ভালোই হয়েছে। এখন যদি মেয়েটা আমাকে দেখে নিত, তবে কি জবাব দিতাম কেন এসেছি এখানে? সাদাত নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে দরজাটা বাহির থেকে লাগিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা নিঝুম তিহানকে নিয়ে বাগানে হাঁটছিল। তখনই জগিং শেষ করে সাদাত বাড়িতে আসে আর দেখে ওরা দুজন বাগানের মধ্যে। সাদাত ধীর পায়ে ওদের সামনে এসে তিহানকে বলে, তিহান, তোমার শরীর ভালো আছে তো? কেন চাচ্ছ? আমার শরীর তো ভালোই আছে। তুমি আমার শরীরের খোঁজ নিচ্ছ? পিপির শরীরের খোঁজ নাও একটু। পিপির শরীর ভালো না। সাদাত আর চোখে নিঝুমের দিকে তাকিয়ে বলে, তিহান, তোমার মিসেস শরীর ভালো আছে তো? তিহান নিঝুমের দিকে তাকিয়ে বলে, পিপি তোমার শরীর ভালো আছে তো বলো। নিঝুম কোনো কথা বলে না, চুপ করে থাকে। তিহান আবার নিঝুমের দিকে তাকিয়ে বলে, কি হলো, তোমার শরীর ভালো নেই? কথা বলো না কেন? নিঝুম খুব ধীরে স্বরে বলে, হ্যাঁ, ভালো আছে আমার শরীর। বলেই সে সেখান থেকে চলে যেতে নিলেই সাদাত তাকে থামিয়ে দিয়ে বলে, এখানে দাঁড়িয়ে থাকো, এক পাও আগানো যাবে না। আমার কথা এখনো শেষ হয়নি। তিয়ান বাবা, তুমি একটু মার কাছে যাও, তোমার পিপির সাথে আমার একটু কথা আছে। ওকে চাচ্ছু, তুমি কথা বলো। আমার কাছে যাচ্ছি। সোনিয়া তিহানকে একা ভিতরে আসতে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার তিহান, বাগান থেকে একা চলে এলে? পিপি কই? চাচ্চু আমাকে পাঠিয়ে দিল পিপিকে দাঁড়াতে বলে। পিপি আমার আগে চলে আসছিল, কিন্তু চাচ্চু আসতে দিল না। বলল দাঁড়াও, এক পাও নড়বে না। সোনিয়া ভাবে হয়তো কোনো কারণে সাদাতের মেজাজ খারাপ হয়েছে, তাই নিঝুমকে আবার যদি বকাঝকা করে। তাই সে বাইরে বাগানের দিকে এগোতে থাকে এবং এসেই সে শুনতে পায়, কাল রাতে খেতে আসোনি কেন? আমার প্রচুর মাথা ব্যথা ছিল তাই। বাসায় এসে ওরকম কান্নাকাটি করছো কেন? আমার খুব মন খারাপ ছিল তাই। মন কেন খারাপ ছিল জানতে পারি? নিঝুম রাগে মনে মনে বলতে থাকে, অসভ্য বন মানুষ হনুমান একটা, কি সুন্দর করে আলাভোলার মতো জিজ্ঞেস করছে মন কেন খারাপ ছিল, যেন কিছুই জানে না সে। মন তো চাইছে জোরে একটা মাথায় বাড়ি দিই। মনে মনে আমার 14 গোষ্ঠীর পিণ্ডি চটকানো শেষ হলে এবার এদিকে আসো। নিঝুম মনে মনে বলে, 14 গোষ্ঠী না, 14 দুগুণে 28 গোষ্ঠীর পিঞ্জি চটকাবো। সেইগুলোকে চটকে চটকে পোড়া মরিচ দিয়ে ভর্তা বানাবো। সারা খচ্চর হনুমানের বংশধর, মন তো চাইছে তোকে টাকলা করে স্টেডিয়ামের মাঠ বানিয়ে মাথার মধ্যে ক্রিকেট খেলি, তবেই যদি তোর মাথা থেকে মানুষকে ইনসাল্ট করার ভূত নামে। মনে মনে আমার গোষ্ঠী শুদ্ধ ধোয়া শেষ হলে এবার সামনে আসতে বলেছি, শোনো না কথা কানে। লোকটা কি জাদু জানে নাকি? আমি যে মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করছি, উনি জানলো কিভাবে? নিঝুম মাথাটা নিচু করে সাদাতের সামনে আসে। এখন কটা বাজে? বলতে পারবো না। সাদাত তার ঘড়ি দেখে বলে, এখন সময় 7:30। ফ্রেশ হয়ে আমার সাথে ডাইনিং টেবিলে বসে নাস্তা করে নিয়ে 9টার মধ্যে অফিসে দেখতে চাই। আর এর হেরফের হলে বুঝতেই পারছো তোমার খবর আছে। বলেই সাদাত চলে যায় পিছন থেকে। সোনিয়া এসে নিঝুমকে জিজ্ঞেস করে, আচ্ছা, ব্যাপার কি বলো তো, কি হয়েছে?
সাদাত এমন রেগে রেগে কথা বলছে কেন? নিঝুম তখন সোনিয়াকে কালকের সমস্ত ঘটনা খুলে বলে। সোনিয়া বলে, এই সাদাতটাও না একদম একটা রাগের ঝুড়ি। মানুষ আগে জিজ্ঞেস করে তো, তারপর না হয় কথা শোনায়। এই ছেলে তো কিছুই না শুনেই তোমাকে কতগুলো কথা শুনিয়ে, তাও আবার বাজে কথা। নিঝুম ডাইনিং টেবিলের সামনে এসে দেখে সাদাত বসে ব্রেকফাস্ট করছে। নিঝুমকে দাঁড়িয়ে থাকতে দেখে সাদাত আর চোখে ওর দিকে তাকায়। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো, বসে পড়ো। নিঝুম বসে পড়ে। তখনই সোনিয়া নিঝুমকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা নিঝুম, কালকে যে ওই ডাক্তারের সাথে তোমার দেখা হয়েছিল, ওনাকে একদিন আমাদের বাড়িতে আসতে বলো। উনি আমাদের অনেক উপকার করেছে। ওনার নাম কি জানি? আপু, ওনার নাম জয়। এদিকে সাদাত মনে মনে বলে। কি সুন্দর করে নাম উচ্চারণ করছে। আসলে সোনিয়া আর চোখে সাদাতকে দেখছিল এবং ওর রিয়াকশনটা বুঝতে চাইছিল। তাই সে আবার বলে, ও ওনার নাম জয়। নামটা তো বেশ সুন্দর। তাছাড়া ডাক্তার দেখতেও বেশ সুন্দর। তোমার সাথে আবার দেখা হলে বলে দিও উনি যেন এখানে এসে এক কাপ চা খেয়ে যায়। ঠিক আছে আপু, আবার দেখা হলে বলবো। না, এক কাজ করো, বলতে হবে না। তুমি এক কাজ করো, সাথে করে নিয়ে আসবা। সাদাত খাওয়া শেষ করে উঠে নিঝুমকে উদ্দেশ্য করে বলতে থাকে, আজ থেকে তুমি আমার সাথে যাবে অফিসে। তোমার হাতে মাত্র 20 মিনিট সময় আছে, তাড়াতাড়ি গাড়ির কাছে আসো। নিঝুম হাঁ হয়ে সাদাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সোনিয়া ওর কাছে এসে বলে, যাও যাও, তাড়াতাড়ি না হলে আবার তোমাকে কি না কি বলে বসবে, কোনো ঠিক নেই। সাদাত গাড়ির কাছে এসে অপেক্ষা করতে থাকে, কিন্তু এই মেয়ের আসার কোনো নামগন্ধই নেই। ধীরে ধীরে সাদাতের মেজাজটা গরম হতে থাকে। সে ভাবে এই মেয়ে তার সাথে না যেয়ে আবার একা একা যেতে চাচ্ছে রাস্তায় ওই লোকটার সাথে কথা বলার জন্য। কিছুক্ষণ পরেই সাদাত তাকিয়ে দেখে দূরে নিঝুম তার গাড়ির দিকে এগিয়ে আসছে। পরনে একটি সাদা চুড়িদার, সেই দিনের মতোই চুলগুলো ছাড়া। সাদাত ঘোর লাগার দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে ওঠে, আমার মেঘ বালিকা। এই মেয়ে বারবার কেন এইভাবে এই রূপে তার সামনে চলে আসে? গাড়ির সামনে আসার পর সাদাত তার সিটে বসে। নিঝুম বুঝতে পারে না সে কোথায় বসবে, সামনে না পেছনে। নিঝুমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে ধমক দিয়ে বলে, কি ব্যাপার, তোমাকে কি কোলে করে গাড়িতে ওঠাতে হবে? তখনই নিঝুম পিছনের দরজা খুলতে গেলে সাদাত বলে ওঠে, আমাকে তোমার ড্রাইভার মনে হচ্ছে। না তো আমি কখন বললাম সেই কথা? মুখে কেন কথা বলতে হবে, কাজেই তো বোঝাচ্ছ। পিছনের গেট খুলতে যাচ্ছ কেন? সামনে এসে বসো। নিঝুম ধীরে ধীরে সামনের দরজা খুলে সামনে এসে বসে। সাদাত সিট বেল্ট লাগানোর কথা বলতেই নিঝুম চুপ করে থাকে, কারণ সে তো সিট বেল্ট লাগাতে পারে না। এখন কি বলবে বুঝতেও পারছে না। সাদাত আবারও বেল্ট লাগানোর কথা বলতেই নিঝুম বলে, আমি আসলে এটা লাগাতে পারি না। সাদাত নিঝুমের বেল্টটা লাগিয়ে দেওয়ার জন্য সামনে আসতেই নিঝুমের চুলগুলো উড়ে এসে সাদাতের মুখের উপর পড়ে। চুলে থাকা মিষ্টি ঘ্রাণে যেন সাদাতের মাতাল মাতাল অনুভব হয়। সাদাত তখন রাগী গলায় বলে ওঠে, তোমাকে বলেছিলাম কখনো চুল ছেড়ে অফিসে যাবে না। এ কথা বলেই সে নিঝুমের সিট বেল্টটা লাগাতে গেলেই খেয়াল করে নিঝুমের গলায় থাকা কালো তিলটা। সাদাত মনে মনে বলতে থাকে, এই মেয়ে আমাকে নির্ঘাত মেরেই ফেলবে। তারপর সে নিঝুমের দিকে তাকিয়ে বলতে থাকে, তোমার চুল আটকাও। আমি তাড়াহুড়ো করে আসতে যেয়ে আমার চুলের কাঁটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আটকাতে পারিনি। আচ্ছা, আর সেই জন্য এখন কি করবে? তোমার এই লম্বা কেসগুলো ছেড়ে অফিসে সবাইকেই দেখাবে? নিঝুম মনে মনে রেগে যেয়ে বলে, এই হনুমান তো সারাটাক্ষণ আমাকে কিভাবে অপদস্থ করবে সেই চিন্তায় থাকে। আমি কখন বললাম যে চুল ছিঁড়ে অফিসে সবাইকে দেখাবো? গাড়ি চলছে রাস্তায় আর সাদাত বারবার আর চোখে নিঝুমকে দেখেই যাচ্ছিল। নিঝুম তো জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতেই ব্যস্ত, তার এদিকে কোনো হুঁশই নেই। কেউ একজন তাকে ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখেই যাচ্ছে বারবার। গাড়ি অফিসের সামনে আসতেই সাদাত নিঝুমকে বলে, আজ একটা মিটিং আছে, মনে আছে তো? অফিসে ঢুকে মিস এনির কাছ থেকে সব ডিটেলস জেনে ফাইলগুলো নিয়ে আমার কেবিনে আসবে।
আর তুমি যেহেতু আমার পিএ, তাই মিটিংয়ের সময় তুমি আমার সাথেই থাকবে। কথাগুলো শেষ হলেই গাড়ি থেকে নেমে সাদাত লিফটের কাছে চলে আসে। পেছনে তাকিয়ে দেখেনি নিঝুম নেই। কিছুক্ষণ পর নিঝুম ধীর পায়ে এসে লিফটের কাছে দাঁড়ায়। দূরে অফিসের গেটের সামনে শান্ত দাঁড়িয়েছিল। দূর থেকেই দেখতে পেয়েছে সে একই গাড়ি করে সাদাত আর নিঝুম নামছে। সে মনে মনে বলতে থাকে, স্যার তার পিএকে গাড়ি করে নিয়ে এসেছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। লিফট খুলতেই সাদাত আর নিঝুম লিফটে প্রবেশ করে। লিফটের মধ্যেই সাদাত নিঝুমের অনেকটা কাছে এসে কানের সামনে মুখ নিয়ে বলতে থাকে, তোমার চুলগুলো কি আমি বেঁধে দেবো, সেইটাই চাইছো তুমি? সেটা কেন চাইবো? তাহলে এখনো চুলগুলো ছেড়ে রেখেছো যে? জলহস্তির নাতি, বারবার যে বললাম আমার ক্লিপটা নাই। এই হনুমানের নাতি আমার চুলের উপরে কেন পড়ে আছে সেই সকাল থেকে? মনে মনে বকা দেওয়া শেষ হয়েছে? আমি কখন আপনাকে বকা দিলাম? লিফট খুলে যেতেই নিঝুম হাত দিয়ে তার চুলগুলোকে একটা হাত খোপা করে নেয়। তারপর সে অ্যানির কেবিনে চলে আসে। অ্যানি নিঝুমের দিকে তাকিয়ে বলতে থাকে, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। নিঝুম, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি ম্যাম, বলেন। অনুমতি চাইছেন কেন? শান্ত স্যার বলছিল তুমি আর স্যার একই গাড়ি করে এসেছো। স্যারের সাথে কি তোমার আগে থেকেই পরিচয় ছিল? তখনই অ্যানির ফোনে একটা কল আসে। মিস এনি, নিঝুমের কাছে আজকের মিটিংয়ের সমস্ত ফাইলগুলো দিয়ে ওকে আমার কেবিনে পাঠিয়ে দেন। অ্যানি তখন ফাইলগুলো নিঝুমের হাতে দিয়ে বলে, এগুলো নিয়ে যাও স্যারের কাছে, স্যার তোমাকে ডাকছে। নিঝুম চলে যেতে অ্যানি রুমে প্রবেশ করে শান্ত। শান্ত অ্যানিকে বলে, মেয়েটা 2 দিন হলো মাত্র জয়েন করেছে, তাতেই দেখছি স্যারের সাথে এখন আসা যাওয়া শুরু করে দিয়েছে। কাহিনী কি বলতো ইনি? এই অফিসের এমডি স্যারের যা কাহিনী আছে সেটা স্যার বুঝবে। সেটা বুঝে আমাদের কি কাজ? আমাদের যেটা কাজ সেটা আমরা করি। আর হ্যাঁ শান্ত স্যার, আপনি কেন এত খবর নিচ্ছেন বলেন তো? না মানে ওই আর কি, দেখলাম তো একসাথে আসতে, একই গাড়ি থেকে নামতে সকালবেলা, সেই জন্য বলছিলাম আর কি। মানে মেয়েটাকে স্যারের স্পেশাল পিএ নাকি? অ্যানি শান্তর দিকে তাকিয়ে বলে, স্যার আপনি সবসময় একটু বেশি বোঝেন। সবার ক্ষেত্রে আপনার কৌতূহলটা একটু বেশি। এটা ঠিক না। কোনো এক সময় কিন্তু স্যার আপনি আমাকে নিয়েও এরকম কৌতূহল দেখিয়েছেন। তখন শান্ত অ্যানির রুম থেকে বের হয়ে চলে যায়। অ্যানি মনে মনে বলতে থাকে, ফাউল লোক একটা, সব কিছুতেই বাড়াবাড়ি আর আগ বাড়িয়ে সবার বদনাম বলাটাই এনার অভ্যাস। প্রতিটা অফিসে মনে হয় এরকম একজন করে ফাউল লোক থাকে। নিঝুম ফাইলগুলো নিয়ে সাদাতের রুমে প্রবেশ করার পর সাদাত নিঝুমকে উদ্দেশ্য করে বলতে থাকে, এখন থেকে সব মিটিংয়ের সময়গুলো, দিন তারিখ সব তোমার মোবাইলে নোট করে রাখবে, তাতে করে সুবিধা হবে তোমার। নিঝুম হা হয়ে সাদাতের মুখের দিকে তাকিয়ে থাকে। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সাদাত বলে, কি আমার মুখের মধ্যে কি কোনো সার্কাস চলছে? ওইভাবে হাঁ হয়ে কেন মুখের দিকে তাকিয়ে আছো? আমি তোমাকে কি বলেছি শুনেছো? নিঝুম তখন মাথা নেড়ে বলে যে হ্যাঁ সে শুনেছে। মাথা নাড়াচ্ছ কেন? মুখ নেই তোমার? শুনেছি, কিন্তু স্যার। আবার এখানে কিন্তু কি? নিঝুম বলবে কি বলবে না বুঝে উঠতে পারছে না, তারপরও আমতা আমতা করে বলে, মানে আমার তো মোবাইল নেই স্যার। হাউ স্ট্রেঞ্জ, এই যুগে তোমার মোবাইল নেই? এখনকার যুগে মেয়েদের কাছে তো 2-3টা করে মোবাইল থাকে, আর তোমার কাছে একটাও নেই? না মানে স্যার, আমি যখন গ্রাম থেকে আসি তখন একটা বাটন মোবাইল ছিল, ওটা পার্সের মধ্যে ছিল, ওটা ট্রেনের মধ্যে চুরি হয়ে যায়, তারপরে আর টাকার জন্য কেনা হয়নি। সাদাত নিঝুমের মুখের দিকে হা হয়ে তাকিয়ে থেকে বলে, তুমি গ্রামে থাকতে? জি স্যার, আমি গ্রামের মেয়ে। গ্রামে কে কে আছে? মা আর এক ছোট ভাই আছে। বাবা মারা গেছে 5 বছর হয়ে গেল। সাদাত এইবার বুঝতে পারে কেন মেয়েটা তাদের বাড়িতে থাকে আর তার বাবা কেন মেয়েটাকে এই বাড়িতে নিয়ে গিয়েছে। তার মনটা অনেকটাই নরম হয়ে যায়। সাদাত কাকে একটা ফোন করে, কি যেন বলে। কিছুক্ষণ পর মিটিংয়ের সময় হয়ে গেলে সাদাত রুম থেকে যাওয়ার সময়
নিঝুমকে বলে। আমি মিটিং হলে যাচ্ছি, তুমি আমার সাথে আসো। ওরা দুজনেই মিটিং রুমে প্রবেশ করে। নিঝুম ভয়ে ভয়ে প্রবেশ করে, কারণ সে এর আগে কখনো কোনো দিন এইরকম মিটিং টিটিংয়ে থাকেনি। তাছাড়া সে তো এর আগে কখনো কোনো চাকরিই করেনি। এইরকম পরিবেশ তার জন্য সম্পূর্ণ নতুন, তাই সে মনে মনে অনেকটা ভয় পেতে থাকে। মিটিং হলে যখন মিটিং চলছিল তখনই হঠাৎ করে সাদাতের হাত থেকে কলমটা নিচে পড়ে যায়। নিঝুম নিচু হয়ে কলমটা উঠিয়ে দিতে গেলেই তার চুলের খোপাটা খুলে তার চুলগুলো সারা পিঠে ছড়িয়ে পড়ে। সব মিটিংয়ে থাকা সব ব্যক্তি যেন হাঁ হয়ে নিঝুমের দিকে তাকিয়েছিল। এই অবস্থা দেখে সাদাত নিঝুমকে বলে। তুমি যাও। কিছু বুঝতে না পেরে সাদাতের মুখের দিকে তাকিয়ে থাকে। তখন সাদাতের আরও মেজাজটা গরম হয়ে যায়। সে চোখগুলো লাল করে নিঝুমের দিকে তাকিয়ে বলে, এখানে তোমার আর কোনো কাজ নেই, তুমি তোমার কেবিনে চলে যাও। এ কথা শুনেই নিঝুম মিটিং রুম থেকে বের হয়ে চলে আসে এবং সে চিন্তা করতে থাকে, তার কেবিন মানে? তার তো কোনো কেবিন নাই। সে তো সাদাতের কেবিনে বসে কাজ করে, তাহলে কি সে এখন ওই রুমে গিয়ে বসে থাকবে? নিঝুমকে এভাবে আনমনা হয়ে হাঁটতে দেখে এগিয়ে আসে শান্ত। নিঝুমের কাছে এসে বলে। মিটিং শেষ হয়ে গেল? নিঝুম তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে শান্ত। জি না স্যার, মিটিং এখনো শেষ হয়নি তো। স্যার আমাকে চলে আসতে বলেছে, সেই জন্যই আমি চলে এসেছি। নিঝুম তার হাতগুলো দিয়ে চুলগুলো বাঁধতে গেলেই শান্ত বলে, বাচ্চান কেন চুলগুলো? এভাবেই আপনাকে খুব সুন্দর লাগছে, থাকতে দেন না এভাবে। পেছন থেকে কেউ একজন এসে বলে, সেটা তো ও জানে, ঘটা করে আপনাকে বলতে হবে কেন, তাই না নিঝুম? নিঝুম আর শান্ত পিছনে তাকিয়ে দেখে অ্যানি দাঁড়িয়ে আছে। মূলত কথাগুলো অ্যানিই বলেছে, কারণ অ্যানি জানে এই অফিসের মধ্যে সবচেয়ে বদ ও খারাপ নজর হচ্ছে এই শান্ত নামের লোকটির। প্রতিটা স্টাফের দিকে এই লোকটার বদ ও নোংরা নজর। বদ লোকটা যখন নিঝুমের দিকে এগিয়ে আসছিল, দূর থেকে অ্যানি সেটা ফলো করে। পেছন থেকে সেও এদিকেই চলে আসে। ওদের কথা বলার মধ্যেই নিঝুম দূর থেকে দেখতে পায় একটা মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। যখন মেয়েটা খুব কাছাকাছি চলে আসে তখন সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে মেয়েটাকে এবং বলতে থাকে, আপু তুমি এখানে? আমার অফিসের সাদনাম স্যার এখানে পাঠিয়েছে আমাকে একটা ফাইল নেওয়ার জন্য। তুমি কেমন আছো নিঝুম? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। নিঝুম তখন অ্যানিকে বলে, উনি হচ্ছে আমার জীবনের অ্যাঞ্জেল, যিনি না থাকলে আজ আমার অস্তিত্বই থাকতো না। ঢাকা শহরে অচেনা অজানা একটা মেয়েকে আশ্রয় দেওয়ার মতো কেউ থাকে না, অথচ এই আপু আমাকে আশ্রয় দিয়েছে। সোমা অ্যানিকে জিজ্ঞেস করে, স্যার কোথায়? স্যার একটা মিটিংয়ে আছে। মিটিং শেষ হয়ে গেলে সাদাত বহুত খুশি, কারণ তার ডিলটা আজ ফাইনাল হয়েছে। তারা আজ একটা নতুন প্রজেক্টের কাজ পেয়ে গেছে। সবাই চলে যাওয়ার পর সাদাত বের হতে যাবে, তখনই পেছন থেকে রহমান সাহেব হঠাৎ ওদের সাথে এক বিজনেস পার্টনার সাদাতকে বলে ওঠে, ডিল ফাইনাল হলো মিস্টার সাদাত, এই উপলক্ষে পার্টি দিবেন না? সাদাত রহমান সাহেবের মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, জি অবশ্যই দেব, আর সবাইকে ইনভাইটও করব। রহমান সাহেব সামনে এগিয়ে এসে সাদাতের হাতে হ্যান্ডশেক করে আর বলে, তবে যাই বলেন মিস্টার, আপনার পিএটা কিন্তু সেই রকম সুন্দর। লম্বা ঘন কেশ দেখে মনে হয় যেন এক কেশবতী কন্যা। এতক্ষণ ভালোভাবে কথা বললেও এখন যেন সাদাতের মাথায় আগুন ধরতে শুরু করে। সাদাত রহমান সাহেবকে বলে, আমি তো এখানে আপনাকে আমার পিএর প্রশংসা করার জন্য ডাকিনি, এবার আপনি আসতে পারেন। রহমান সাহেব এক প্রকার অপমানিত বোধ করেই চলে যান। রাগে ফুঁসতে ফুঁসতে সাদাত তার কেবিনের মধ্যে আসে। রাগে জেদে তার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সাদাত অ্যানিকে ফোন দিয়ে এই মুহূর্তেই নিঝুমকে তার কেবিনে পাঠাতে বলে। নিঝুম কেবিনে আসা মাত্রই সাদাত রাগী চোখে ওর দিকে তাকায়। সাদাতের দিকে তাকিয়েই নিঝুম ভয় পেয়ে যায়। তার কাছে মনে হচ্ছে যেন সাদাতের চোখ দিয়ে আগুন ঝরছে। নিঝুম কিছুই বুঝতে পারছে না। সে মনে মনে বলে, এই হনুমানটার আবার কি হলো, হঠাৎ হঠাৎ রেগে যায় কেন? এখন তো আমি তেমন কোনো ভুলই করিনি, আবার কি সমস্যা হলো? এই মেয়ে, তোমার সমস্যা কি? নিজেকে সামলে রাখতে জানো না নাকি? যেখানে যেই কাজটা করা উচিত নয় সেখানে সেই কাজটাই করো।
সাদাতের কথায় আগামাথা কিছুই বুঝতে পারল না নিঝুম। এর মাঝেই রুমে নক করল সোমা। সাদাত অনুমতি দিলেই সোমা রুমে এসে সাদাতের কাছ থেকে একটা ফাইল নিয়ে চলে যাচ্ছিল। ঠিক এমন সময় সে নিঝুমকে নোটিস করে। মেয়েটা এমন ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সাদাতের সামনে সে কিছু জিজ্ঞেসও করতে পারছে না, তাই সে নিজেই ইশারা দিয়ে বিদায় জানিয়ে চলে যায়। নিঝুমকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে যেন সাদাতের মেজাজটা আরও গরম হতে থাকে। সে চেয়ার থেকে উঠে নিঝুমের হাত ধরে টান দিয়ে বলতে থাকে, কিছু বললেই শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে পারো, আর কিছু পারো না, কিন্তু নিজেকে সামলাতে জানো না। নিঝুম মনে মনে চিন্তা করে মনে মনেই বলতে থাকে, স্যার শুধু তখন থেকে একই কথা বলে যাচ্ছে, নিজেকে সামলাতে জানো না। এমন কি করলাম যে আমি বেসামাল হয়ে গেলাম? হঠাৎ সাদাতের মনে পড়ে নিঝুম বলেছিল তার কাটার প্রবলেম, সে কাটাটা খুঁজে পাচ্ছিল না। আর তখনই সে নিঝুমকে হাত ধরে টানতে টানতে কেবিন থেকে বের করে লিফটের সামনে নিয়ে আসে। নিচে নেমে সে নিঝুমকে নিয়ে গাড়িতে করে একটা শপিং মলের কাছে আসে। নিঝুম তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। এই লোকের মাথায় চলছেটা কি? তাকে এভাবে হাত ধরে টেনে লিফটের মধ্যে থেকে গাড়িতে করে নিয়ে এসে এখন শপিং মলের সামনে কি করে? সাদাত তাকে নিয়ে গাড়ি থেকে নেমে একটা কসমেটিক্সের দোকানের ভেতরে যেয়ে দোকানে থাকা মেয়েটাকে সে অনেকগুলো মাথার কাটা দিতে বলে। মেয়েটা বেশ কিছু কাটা বের করার পর সে সবগুলোই দিয়ে দিতে বলে। নিঝুম হাঁ হয়ে শুধু সাদাতের কাজগুলো দেখেই যাচ্ছিল। এই লোকটা তার জন্য কাটা কিনছে, তাও আবার এত বড় শপিং মলে এসে? এটাও সম্ভব? গাড়িতে এসে প্যাকেটটা নিয়ে নিঝুমের দিকে এগিয়ে দিয়েই সাদাত বলতে থাকে, এরপর যদি আর কখনো কোনো সময় কারোর সামনে চুল ছিঁড়ে গিয়েছো তো তোমার চুল আমি কাঁচি দিয়ে কেটে একদম বয় কাট করে দেবো। মনে মনে বলতে থাকে, এই লোকের সাহস কত বড়, আমার এত সাথে চুলগুলো কেটে বয়কাট করে দিবে। আইসে বেটা হনুমান, তুই কি নাপিত নাকি? বেটা তুই কি বিদেশে নাপিতে চাকরি করতি? সাদাত নিঝুমকে এভাবে দেখে বলতে থাকে, হয়েছে, মনে মনে বকাবাজি শেষ হলে এবার সিট বেল্ট লাগান। এরপর ওরা বাড়িতে চলে আসে। সাদাত ড্রয়িং রুমে ঢুকেই একটা মেয়ে এসে সাদাতকে জড়িয়ে ধরে আর বলে, আমি সেই কখন থেকে এসে বসে আছি, এতক্ষণ দেরি করলে বেবি? নিঝুম তো এই অবস্থা দেখেই হা। সাদাত মেয়েটিকে সরিয়ে দিয়ে বলে, এইভাবে গায়ের ওপর এসে জড়িয়ে ধরার আমার কোনো কালেই পছন্দ না, এটা তুমি নিশ্চয়ই জানো। তারপরে এইভাবে গায়ের সাথে কেন চিপকে ধরে থাকো? মেয়েটা সাদাতকে বলে, কতদিন হয়ে গেছে তোমাকে দেখি না বেবি। দূর থেকে সোনিয়ার এসব ন্যাকামি মোটেই পছন্দ হচ্ছিল না, তাই সে নিঝুমের কাছে এগিয়ে আসে। নিঝুম, তুমি উপরে যাও, যে ফ্রেশ হয়ে টেবিলে আসো। নিঝুম তখন কোনো দিকে না তাকিয়ে উপরে তার নিজের রুমে চলে যায়। খাবার টেবিলে বসে যখন সবাই খাবার খাচ্ছিল তখন টিনা মিসেস শায়লাকে বলতে থাকে, ফুফি, সবাইকে তো চিনতে পারলাম, কিন্তু এই মেয়েকে তো চিনতে পারলাম না। এই মেয়েটাকে? পাশ থেকে তিহান বলে ওঠে, এটা আমার পিপি। তোমার পিপি? আর আমি চিনি না। তোমার কোন কালার পিপি এটা? এই মেয়েকে দেখে মনে হচ্ছে কোনো সাধারণ ঘরের মেয়ে। রায়হান চৌধুরী তখন মিসেস শায়লাকে বলে, তোমার বাতিদের কথাবার্তা ঠিক করতে বল, এভাবে কাউকে ইনসাল্ট করতে নেই, সেটা জানে না সে? খাবার টেবিলে এত কথা বলতে হয় না, কথা না বলে সবাই খাবার খাওয়া শেষ করো। ও খুব সাধারণ মেয়ে হলে ওর মাঝে অনেকগুলো অসাধারণ গুণ রয়েছে। সেদিক দিয়ে বিচার করতে গেলে ও একটা অসাধারণ মেয়ে। টিনাকে বলে। টিনা তখন মুখ ভেঙচি দিয়ে বলে। নিঝুম দ্রুত খাবার শেষ করে হাত ধুয়ে উপরে চলে যায়। সাদাত শুধু সব কিছু দেখছিল আর শুনছিল। নিঝুমকে চলে যেতে দেখে সে এবার বলে, টিনা, তোমাকে কি নিজেকে খুব স্মার্ট মনে হয়? ও তাই তো। কেন সাদাত বেবি, আমি কি স্মার্ট না? এতে মনে হওয়ার কি আছে? সাদাত উঠে হাত ধুয়ে চলে যায়। এই মেয়ের সাথে কথা বাড়ানোর কোনো ইচ্ছেই তার নেই। জোকের মতো চিপকে থাকে। ফাজিল মেয়ে একটা। আসলে টিনা হচ্ছে মিসেস শাইলার ভাইয়ের মেয়ে। এই মেয়ে সেই স্কুল লাইফ থেকেই সাদাতের পিছনে পড়ে আছে। সাদাত তাকে মোটেও পছন্দ না করলেও কি হবে, এই মেয়ে সাদাত বলতেই অজ্ঞান। সাদাত ইউএসএ যাওয়ার পর এই মেয়ে পিছু ধরে সেখানেও চলে যায়।
একরকম ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে সাদাত এত কিছু শুনিয়ে দিয়েছে একবার, তারপরও এই মেয়ের লজ্জা নেই। একে তো ওর উগ্র চলাফেরা, দ্বিতীয়ত ওর ড্রেস আপ, কোনোটাই সাদাতের পছন্দ না, তারপরও আবার গায়ে পড়া স্বভাব। নিঝুম রুমে বসে বসে ভাবতে থাকে। টেবিলে যখন মেয়েটা তার সাথে কিছু বলছিল তখন সবাই কথা বললেও সাদাত স্যার একটা কথাও বলেনি। হয়তো তার গার্লফ্রেন্ড কষ্ট পাবে কিছু বললে, তাই সে কিছু বলেনি। এরপরেই সে প্যাকেটটা হাতে নিয়ে প্যাকেটের ভিতর থেকে কাঁটাগুলো দেখতে থাকে। এত সুন্দর সুন্দর, এত দামি সব কাঁটা। নিজের মনে মনে ভাবে, সেই সকালবেলা বলেছিল যে তার কাঁটাটা খুঁজে পাচ্ছে না, আর অফিসে বারবার চুলগুলো খুলে যাচ্ছিল, হয়তো সেই জন্যেই কাঁটাগুলো কিনে দিয়েছে। নিঝুম চিন্তার মাঝে ঘরে প্রবেশ করে সোনিয়া। ওকে দেখে নিঝুম দাঁড়িয়ে বলে, আসো আপু, ভিতরে আসো। নিঝুমের হাতে অনেকগুলো কাঁটা দেখে সে বলে, বাহ, বেশ সুন্দর তো তোমার কাঁটাগুলো। এত সুন্দর সুন্দর কাঁটা থেকে আনলো? আমি আনিনি তো। তাহলে পেলে কোথায়? আজ অফিসে বারবার আমার চুল খুলে যাচ্ছিল, তাই সাদাত স্যার রেগে আসার পথে একটা শপিং মলে গিয়ে এইগুলো সব কিনে দিলেন। আরে বাহ, আমার দেবরজি তো বেশ উন্নত হয়েছে। সে আজকাল শপিং মলে যে কাটা কেনাকাটা শুরু করেছে। ব্যাপার কি নিঝুম, সামথিং সামথিং রং মনে হচ্ছে। নিঝুম মুচকে হাসি দিয়ে বলে, কি যে বলো আপু, আসলে বারবার চুলগুলো সবার জন্য খুলে যাচ্ছিল তো, তাতে মনে হয় স্যারে খুব রাগ হচ্ছিল। আর আমি যাওয়ার সময় আমার কাঁটাটা খুঁজে পাচ্ছিলাম না, বলেছিলাম, সেজন্যই হয়তো। সোনিয়া নিঝুমের কাছে এসে দুই গালে হাত দিয়ে বলে, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে। তাছাড়া মাশাল্লাহ, তোমার যে চুল, এইগুলো ছেড়ে রাখলে তো যে কারো নজর তোমার উপরেই পড়বে। তাই মনে হয় আমার দেবরজির ভালো লাগছিল না। তৎক্ষণাৎ টেবিলে ওই মেয়েটার কথাগুলোর কিছু মনে করো না। ওটা আমার শ্বশুরের ভাইয়ের মেয়ে। ও আচ্ছা, উনি কি বাহিরে থাকে? এতদিন তো ছিল, এখন সাদাত যেহেতু বাংলাদেশে, এই মেয়েও হয়তো বাংলাদেশেই থাকবে। জোকের মতো সারাক্ষণ সাদাতের পিছনে লেগে থাকে। সাদাত একটু পছন্দ করে না এই মেয়েকে, তারপরেও এই মেয়ের শরম নেই, আঠার মতন লেগে থাকতে চায় সাদাতের পিছনে। পরের দিন অফিসের কেবিনে বসে একটা ফাইল দেখছিল নিঝুম, আর ওইদিকে চেয়ারে বসে ওর দিকেই তাকিয়েছিল সাদাত। নিঝুমকে আজ কেমন যেন খুব অন্যমনস্ক মনে হচ্ছিল তার কাছে। সাদাত নিঝুমকে ফাইলটা তার কাছে দিতে বললে নিঝুম আনমনে ফাইলটা নিয়ে সাদাতের কাছে দেওয়ার সময় টেবিলে থাকা গ্লাসটা হঠাৎ করেই পড়ে যায়, আর গ্লাসে থাকা পানি সব সাদাতের গায়ের উপরে পড়ে। সাদাত সোজা হয়ে দাঁড়িয়ে, অন্ধ নাকি? এটা কি করলা? খেয়াল কোথায় তোমার? কি এত চিন্তা ভাবনা করছিলে? নাম মানে স্যার, আসলে আমি খেয়াল করিনি। সরি স্যার, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। বলেই যেতে নিলে সাদাত নিঝুমকে বলে, বাইরে থেকে পিয়নকে বলো পানিগুলো পরিষ্কার করে দিতে। আর সাদাত ওয়াশরুমে চলে যায়। পিয়ন পানি পরিষ্কার করে যাওয়ার পর টেবিলের এক সাইডে অল্প একটু পানি রয়ে যায়। সেটা খেয়াল করেনি সাদাত। যখন চেয়ারে বসতে যাচ্ছিল আর নিঝুম ফাইলটাকে টেবিলে রাখতে যাচ্ছিল, হঠাৎ সাদাত ওই পানিতে পা দিয়ে স্লিপ কেটে একেবারে নিঝুমকে নিয়ে নিচে পড়ে যায়। নিঝুম চোখ বন্ধ করে ফেলে, আর সাদাত নিঝুমের মুখের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিঝুমের বুকের ধুকপুকানি বাড়তে থাকে, তার নিঃশ্বাসে দ্রুত চলতে শুরু করে। নিঝুমের নিঃশ্বাসগুলো এসে সাদাতের মুখের উপর পড়ছিল, এতে করে যেন সাদাতের শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ তৈরি হচ্ছিল। সে ঘোর লাগা দৃষ্টিতে নিঝুমের ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। সাদাত ধীরে ধীরে তার মুখটা নিঝুমের মুখের কাছে এগিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই কিছু একটা শব্দে সাদাতের ঘোর ভাঙে। সে মনে মনে ভাবে এটা সে কি করতে যাচ্ছিল। তাড়াতাড়ি সে উঠে দাঁড়িয়ে যায়। নিঝুম চোখ খুলতে সে নিঝুমকে হাত ধরে উপরে উঠাতে যাবে, অমনি আবারও স্লিপ কেটে পড়ে যেতে গেলেই সে নিঝুমের কোমরটা জড়িয়ে ধরে ফেলে। আর সেই সময় দরজা খুলে ভেতরে প্রবেশ করে টিনা। ওদের দুজনকে এই অবস্থায় দেখেই তো সে রেগে মেগে তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে, কি ব্যাপার সাদাত বেবি, অফিসের মধ্যে কাজ বাদ দিয়ে পিএর সাথে রোমান্স করছো? এই ধরনের থার্ড ক্লাস লেভেলের মেয়েগুলো এরকমই হয়, তাদের রূপের জালে তাদের বসদের ফাঁসানোই কাজ। আসলে তো এরা
অফিসের পিএর কাজ নেয় ঠিকই, কিন্তু এদের আসল উদ্দেশ্য থাকে নিজেদের শরীর দিয়ে বসকে হাত করা। এতগুলো নোংরা কথা শুনে আর সহ্য হয় না নিঝুমের। সে কান্না করতে করতে কেবিন থেকে বের হয়ে যায়। সাদাত টিনার সামনে এসে টিনার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? কেন এসেছি মানে? এসে কি খুব ভুল করে ফেলেছি? হ্যাঁ, খুব বড় বেশি ভুল করেছো। তোমাকে কি আমি অনুমতি দিয়েছি আমার অফিসে আসার? আর এসেছো ভালো কথা, অসভ্যর মতো না জেনে বুঝে অন্যজনকে আজে বাজে কথা শুনিয়ে যাচ্ছ কেন? কাকে তুমি আজে বাজে কথা বলছো? যে অবস্থায় আমি দেখেছি তাতে এর থেকেও নোংরা কথা বলার ছিল। এই ধরনের বাজে নোংরা মেয়েরা এইরকমই হয়। এদেরকে কি বলা উচিত? এত কিছু শোনার পর যেন সাদাতের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে টিনার সামনে এসে ঠাস করে একটা চর বসিয়ে দেয় টিনার গালে। সাদাত এরকম কিছু করবে টিনা যেন স্বপ্নেও ভাবেনি। তার গায়ে হাত তুলল ওই থার্ড ক্লাস মেয়েটার জন্য। সে রেগে মেগে সেখান থেকে বের হয়ে চলে আসে। এইদিকে অ্যানির কেবিনের মধ্যে বসে সেই তখন থেকে কেঁদেই যাচ্ছে নিঝুম। অ্যানি এসে নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে বল আমাকে, কান্না করছো কেন? স্যার কি তোমাকে কিছু বকেছে? তখনই অ্যানির ল্যান্ডলাইনে সাদাত ফোন দিয়ে বলে অ্যানিকে যে নিঝুমকে তার কেবিনে পাঠিয়ে দেওয়ার জন্য। অ্যানি নিঝুমের সামনে এসে বলে, চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হও, স্যার তোমাকে তার কেবিনে ডাকছে। স্যারকে অনেক রাগান্বিত মনে হলো। তাড়াতাড়ি যাও, নয়তো স্যার আরও রাগ করবে। নিঝুম মনে মনে ভাবে, কেবিনে যাবে কেন? ওই ফাজিল মেয়েটা আছে কেবিনে। অসভ্য মেয়েটা না জেনে বুঝে কতগুলো কথা তাকে শোনালো। এই মেয়েটার সামনে সে যাবে না। পরক্ষণেই আবার ভাবে, স্যারকে রাগান্বিত মনে হচ্ছে, মানে স্যার কেন রেগে আছে? তাই সে অ্যানির ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে ধীরে ধীরে সাদাতের কেবিনের দিকে যায় এবং দরজায় নক করে ভেতরে যাওয়ার অনুমতি চাইলে সাদাত তাকে ভেতরে ডাকে। নিঝুম আস্তে আস্তে কেবিনের ভিতরে প্রবেশ করে। সাদাত নিঝুম এর চোখের দিকে তাকিয়ে দেখে অল্প একটু সময়েই মেয়েটার চোখগুলোকে একদম ফুলিয়ে ফেলেছে। সে রেগে যেয়ে নিঝুমকে বলে, আমি কোনো কিছু বললেই তো মনে মনে হাজারটা বকা দিতে পারো, আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারো, আর বিনা কারণে যখন কেউ তোমাকে কথা শোনায় তখন তার প্রতিবাদ করতে পারো না। আর কখনো যদি কান্না করতে দেখেছি তবে তোমার খবর আছে মেয়ে। এইদিকে বাড়িতে এসে টিনা নিঝুমের নামে অনেক আজে বাজে কথা বলে সবাইকে। এমনও কথা বলে যে নিঝুম একটা দুশ্চরিত্রা মেয়ে। ওর এসব কথা শুনে সোনিয়া বলে যে, এতদিন হয়ে গেল মেয়েটা এই বাড়িতে আছে, কখনো কোনো দিন মেয়েটার খারাপ কিছু তো আমরা দেখিনি। তুমি আসতে না আসতেই এইসব তোমার চোখে পড়ে গেল? মেয়েটাকে দেখে তো ওরকম মনে হয় না, মেয়েটা তো খুব ভদ্র। আঙ্কেল ভদ্র সাজার অভিনয় করে থাকে, তাই হয়তোবা আপনারা বুঝতে পারেন না। মিসেস শাইলা টিনাকে জিজ্ঞেস করে, কি করেছে মেয়েটা? তখনই টিনা ইনিয়ে বিনিয়ে নিঝুমের নামে অনেকগুলো মিথ্যে কথা বলে। টিনা চিন্তা করে এই মেয়েটাকে একবার বাড়ি থেকে বের করতে পারলেই হলো। সেভাবে তার এই মিথ্যে কথাগুলো শুনে হয়তো সবাই নিঝুমকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। সন্ধ্যায় সাদাত আর নিঝুম বাড়ি ফিরে আসলে সোনিয়া নিঝুমের কাছে এসে জিজ্ঞেস করে আজকের ঘটনার কথা। তখন নিঝুম সব কিছু সোনিয়াকে খুলে বলে। কত বড় মিথ্যুক মেয়েটা, কত বাজে বাজে নোংরা কথা বানিয়ে বানিয়ে বলল। আসলে এই মেয়ে তোমাকে সহ্য করতে পারছে না, তুমি মন খারাপ করো না। বলেই সোনিয়া নিঝুমের মাথায় হাত বুলিয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে এত কিছু শুনে নিঝুম আর তার রুম থেকে বের হচ্ছিল না লজ্জায়। আঙ্কেল আন্টি তাকে নিয়ে কি মনে করছে এই ভাবনাতেই সে ঘরের মধ্যে বসে থাকে। মিসেস শায়লা সাদাতের রুমে আসে। সাদাত মাত্রই ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়েছে এবং দেখে মা তার রুমে দাঁড়িয়ে আছে। আম্মু কিছু বলবে? আজ তোমার অফিসে কি হয়েছিল? সাদাত বুঝতে পারে নিশ্চয়ই টিনা এসে সবাইকে কিছু বলেছে। সাদাত তখন তার মাকে সব কিছু ঘটনা খুলে বলে। আম্মু তুমি ওই মেয়েটাকে এক্ষুনি এই বাসা থেকে বিদায় করো, আমি জাস্ট একে সহ্য করতে পারছি না। আমি এই মেয়ের জন্য অতিষ্ঠ যন্ত্রণায় অস্থির হয়ে আমি একবার দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলাম, সেখানেও সে আমাকে এরকম জ্বালাতন করেছে, এখন আবার এখানেও শুরু করেছে। এরপর কিন্তু আমি আর ওর এই সমস্ত কর্মকাণ্ড বরদাস্ত করব না। ওকে আমি কি করব আমি নিজেও জানি না। বাহির থেকে সাদাতের এসব কথা টিনা শুনে নেয়। টিনা মনে মনে বলতে থাকে, এত বছর তোমার পিছে পড়ে আছি,
অথচ এক ফোঁটাও আমার দিকে তাকানোর সময় হয়নি তোমার। আর একটা মেয়ে 2 দিন ধরে এসে তার এত কেয়ার, এত যত্ন, একজন আশ্রিতা হয়ে টিনার সাথে টক্কর দেওয়া, এই মেয়েকে তো আমি দেখে নেব। খাবার টেবিলে বসেছিল সবাই। টেবিলে নিঝুমকে না দেখেই সাদনান বলে, কি ব্যাপার, আজ নির্জুম খেতে আসেনি কেন? ওর কি শরীর খারাপ নাকি? তিহান চেয়ার থেকে নেমে বলে, পাপা আমি পিপিকে ডেকে নিয়ে আসি। কিছুক্ষণ পর তিহান নিঝুমকে টানতে টানতে টেবিলে নিয়ে আসে। কি ব্যাপার মামুনি, তোমার শরীর খারাপ, তুমি খেতে আসোনি কেন? না আঙ্কেল, একটু মাথা ব্যথা করছিল তাই। অল্প করে খেয়ে ওষুধ খেয়ে নাও, মাথা ব্যথা সেরে যাবে। নিঝুমকে নিয়ে সবার এত মাতামাতি যেন মোটেই সহ্য হচ্ছিল না টিনার। সাদাত এতক্ষণ সব কিছু পর্যবেক্ষণ করলেও এবার মুখ খুলে রায়হান চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, বাবা, আমাদের যে নতুন কন্ট্রাক্টটা আমরা পেয়েছি, একটা পার্টির আয়োজন করা হয়েছে আগামী পরশুদিন। ভাইয়া, তোমাদের অফিসের সমস্ত স্টাফদের বলে দিও, আর তুমিও কিন্তু সেদিন উপস্থিত থাকবে। অবশ্যই থাকবো। টিনা মনে মনে চিন্তা করে এখানে কিছু করা যাবে না, তাহলে এই মেয়েকে এই পার্টিতেই শিক্ষা দেয়া যাবে। নিঝুম খুব ধীর স্বরে জিজ্ঞেস করে, এই পার্টিতে কি আমাকেও যেতে হবে? খাবার টেবিলে সবাই নিঝুমের মুখের দিকে তাকিয়ে থাকে। সোনিয়া হেসে বলে, তুমি সাদাতের বিয়ে, তুমি না গেলে কি হবে? তোমাকে তো সবার আগে যেতে হবে। নিঝুম তার রুমের বারান্দায় পায়চারি করেই যাচ্ছে। অন্যদিকের বারান্দা থেকে কেউ তাকে পরখ করছে, সেটা সে দেখতেই পায়নি। মেয়েটা এমন পায়চারি কেন করছে? কি এত চিন্তা ভাবনা করছে? সাদাত সোনিয়ার কাছে আসে। ভাবি, তোমার সাথে কিছু কথা ছিল। খুব গুরুত্বপূর্ণ নাকি দেবরজি? কিছুটা ভাবি। তুমি একটু ওই মেয়েটার কাছে যাও, যে জিজ্ঞাসা করো ওই মেয়েটার কি হয়েছে। সেই তখন থেকে খেয়াল করছি মেয়েটা বারান্দার মধ্যে শুধু পায়চারি করে যাচ্ছে। সোনিয়া একটু হেসে ব্যঙ্গ করে বলে, ও আচ্ছা দেবরজি, আজকাল তাহলে ফাঁকে ফাঁকে ফলো করা হচ্ছে। আর ওই মেয়ে কি বলছো? কেন, ওই মেয়ের নাম নিঝুম তো? আজকাল বুঝিনি, নিঝুমের জন্য তোমার খুব টেনশন হচ্ছে? সাদাত একটু মুচকি হেসে বলে, হতেই পারে। তারপর সে সেখান থেকে চলে যায়। সোনিয়া নিঝুমের রুমে এসে দেখে সত্যি সত্যি নিঝুম বারান্দায় পায়চারি করছে। সোনিয়া তখন নিঝুমকে কাছে ডেকে বলে, কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যা মানে? কেন, কি হয়েছে? আপু, মহা সমস্যা। আমি কখনোই এই ধরনের পার্টি টার্টিতে আগে যাইনি। তাছাড়া আমার তেমন কোনো ভালো জামা কাপড়ও নেই। আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। ও, এই কথাটা। এই সমস্যার কারণে তুমি এতটা বিচলিত হচ্ছ? তোমার এই আপু আছে না, সব সমস্যার সমাধান করে দেবে। আপু, যদি কিছু মনে না করো আরেকটা কথা বলতাম। বলে ফেলো, এতটা ইতস্তত বোধ করার কি আছে? আমি তোমাকে তোকে ছোট বোনের মতন দেখি। আজ থেকে আর তুমি না, তুই করে বলবো। আর তুই নিশ্চয় এখনো আমাকে বড় বোনের মতো মনে করতে পারিসনি। কি বলো? আমি তোমাকে আমার বড় বোনের চেয়েও বেশি মনে করি। বলছিলাম মায়ের সাথে একটু কথা বলবো। সোনিয়া ফোনটা এগিয়ে দিতেই নিঝুম তার মায়ের নাম্বারে কল দেয়। 2 বার 3 বার, কিন্তু ওপাশ থেকে কেউই ফোনটা রিসিভ করে না। নিঝুমের মনটা খারাপ হয়ে যায়। পরের দিন নিঝুম অফিসে চলে গেলেই সোনিয়া আর মিসেস শায়লা ড্রয়িং রুমে বসেছিল। তখনই সোনিয়ার মোবাইলে ফোন আসে। সে পিক করতেই শুনতে পায় একজন মধ্যবয়স্ক মহিলার কণ্ঠ। সোনিয়া সালাম দিয়ে জিজ্ঞেস করে উনি কে। ওপাশ থেকে মহিলাটি বলে, জি, আমি নির্ঝুমের মা। আসলে কাল রাতে নির্ঝুম এই নম্বর থেকে ফোন দিয়েছিল। আমি বিশেষ একটা কাজে মাদারীপুরে যাওয়ায় ফোনটা ধরতে পারিনি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন আপনি? নিঝুম আসলে আপনাকে ফোন দিতে বলল। মিসেস শায়লা সোনিয়াকে জিজ্ঞেস করে কে ফোন দিয়েছিল। তখন সোনিয়া বলে কাল রাতে নিঝুম ফোন দিয়েছিল ওর মাকে, ধরেনি, তাই এখন ওর মা ফোন দিয়েছে। কাল নাকি ওর মা কি কাজে মাদারীপুর সদরে গিয়েছিল। মিসেস শায়লা বলে, নিঝুমের বাড়ি কি মাদারীপুরে?
মেয়েটা এতদিন এ বাসায় থাকে, অথচ ওর গ্রামের বাড়ি কোথায় কি কিছুই জিজ্ঞেস করা হয়নি। রাতে সবাই ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। তখনই মিসেস শায়লা নিঝুমকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার গ্রামের বাড়ি কোথায় নিজুম? জি, মাদারীপুর। তারপর এক এক করে তার সমস্ত ঠিকানা জিজ্ঞেস করার পরে মিসেস শায়লা উঠে এসে নিঝুমকে জড়িয়ে ধরে আর বলে, তুমি রাজিয়ার মেয়ে? তোমার বাবা 5 বছর আগে মারা গেছে। তোমার তো একটা ছোট ভাই আছে। জি আন্টি। আন্টি না, বলো খালামণি। নিঝুম তো হা হয়ে মিসেস শায়লার মুখের দিকে তাকিয়ে আছে। মিসেস শায়লা নিঝুমকে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করে বলতে থাকে। টেবিলের সবাই যেন হতবাক হয়ে মিসেস শায়লার দিকে তাকিয়ে থাকে। তুমি জানো আমি তোমার খালামণি হই। আমি আর তোমার মা আপন চাস্তো বোন। শুধু চাস্তো বোন বললে ভুল হবে, আমরা দুইজন ছিলাম এক প্রাণ। মা আমাকে এখানে আসার সময় একটা ঠিকানা দিয়ে বলেছিল যে ঢাকায় তার বোনের বাড়ি, কিন্তু আমার পার্সটা হারিয়ে যাওয়াতে সেই ঠিকানাটাও হারিয়ে যায়। আল্লাহ চাইলে সব হয়। দেখো, যে ঠিকানা তুমি হারিয়ে ফেলেছো, আল্লাহ তোমাকে সেই ঠিকানায় মতো এখানে এনে দিয়েছে। নিঝুম আজ একটা কালো রঙের জর্জেট শাড়ি পরেছে, সাথে কালো ফুল হাতার ব্লাউজ, কানে সাদা পাথরের দুল, মুখে হালকা মেকআপ, ঠোঁটে মেরুন কালারের লিপস্টিক। ফর্সা ত্বকে কালো শাড়িটা যেন ফুটে উঠেছে। নিঝুমকে কোনো অপশরীর থেকে কম লাগছে না। তার উপর তার লম্বা ঘন কালো চুলগুলোকে জোর করেই আজ ছেড়ে দিয়েছে সোনিয়া। চুলের সাইডে কিছু আর্টিফিশিয়াল ফুল আটকে দিয়েছে। নিঝুমের দিকে তাকিয়ে সোনিয়া বলে, কারো নজর না লাগুক, মাশাল্লাহ তোমাকে যা লাগছে, আজ মনে হয় কারো মাথা ঘুরে যাবে। রেডি হয়ে নিঝুম ডাইনিং রুমে আসে। উপর থেকে নামছিল সাদাত। সেও আজ কালো ব্লেজার, কালো প্যান্ট, চোখে কালো সানগ্লাস, একদম যেন কিলার লুক। উপর থেকে নিচে নামার সময় সাদাত অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ তার কাছে মনে হচ্ছে তার মেঘবালিকা আজকে কালো গোলাপ হয়ে গেছে। সাদাত নিচে এসে নিঝুমকে কিছু বলতে যাবে, তখনই সোনিয়া বলে, দেবরজি, আমি আজ নিঝুমকে সাজিয়ে দিয়েছি। ওর চুলগুলো আমি ছেড়ে দিয়েছি। তুমি আবার ওকে বকা দিও না। আজকের জন্য অন্তত কিছু বলো না। সাদাত তখন নিঝুমকে নিয়ে পার্টিতে চলে আসে। পার্টিতে ওদের দুজনকে একসাথে আসতে দেখে, আবার একই কালারের ড্রেস আপ দেখে একজন কানা ঘষা করতে থাকে। পার্টিতে টিনাও এসেছে। টিনার তো এসব দেখে গা জ্বলে যাচ্ছে। এইদিকে রহমান সাহেবও কেমন লোভুতর দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুমের দিক। অ্যানি আর নিঝুম একসাথে দাঁড়িয়েছিল। তখনই টিনা নিঝুমের কাছ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে এই গ্লাসের জুস নিঝুমের গায়ে ফেলে দেয়। অ্যানি এসব দেখে বলে, ফাজিল মেয়ে একটা, চোখে দেখে না, ইচ্ছা করে ফেললো। চলো তোমাকে ওয়াশরুমে নিয়ে যাই। নিঝুম যখন অ্যানির সাথে ওয়াশরুমে যাচ্ছিল, তখনই টিনা পা বাড়িয়ে দিয়ে নিঝুমকে ফেলে দিতে চায়। নিঝুম যখন পড়ে যাচ্ছিল, তখনই এসে সাদাত ওকে ধরে ফেলে। আর সেই সময়ই সেখানে রহমান সাহেব সহ আর অনেকগুলো পার্টনার এসে পড়ে আর বলে, কি ব্যাপার মিস্টার শাহাদাত, এটা কি আপনার পিএ নাকি সাথে আরো অন্য কিছু? আর সাদাত তখন রেগে গিয়ে সবার উদ্দেশ্যে বলে, হ্যাঁ, এটা আমার পিএ, সাথে আমার বিয়ে করা বউ। সাদাতের সহ্য হচ্ছিল না নিঝুমকে নিয়ে এসব কানা ঘষা আর বাজে মন্তব্য করা। সাদাতের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ে। সাদাত তখন সবাইকে বলে, হ্যাঁ, এ হচ্ছে মিসেস সাদাত। কারোর কোনো প্রবলেম? পার্টি পুরো শেষ হওয়ার আগেই সাদাত নিঝুমের হাত ধরে বের হয়ে আসে সেখান থেকে, এবং সে গাড়ি খুব দ্রুত ড্রাইভ করছিল। নিঝুম তো ভয়ে শেষ। ভয়ে ভয়ে সাদাতকে জিজ্ঞেস করে, স্যার, আপনি এত জোরে কেন গাড়ি চালাচ্ছেন? মুখ বন্ধ করে রাখো এবং দেখতে থাকো। আধ ঘন্টা ড্রাইভ করার পর সাদাত একটা জায়গায় এসে গাড়িটা থামায়। নিঝুমকে গাড়ি থেকে হাত ধরে বাহিরে নিয়ে আসে। নিঝুম দেখতে পায় সামনে লেখা কাজী অফিস। সে আগামাথা কিছুই বুঝতে পারছিল না। সাদাত একরকম জোর করে নিঝুমকে কাজী অফিসের ভিতরে নিয়ে আসে। কাজীর সামনে বসে। স্যার, আমি বুঝতে পারছি না আপনি এমন কেন করছেন? সাদাত তখন রাগী চোখে নিঝুমের দিকে তাকিয়ে বলে, এত কিছু বুঝতে হবে না, শুধু যেটা করছি সেটাই সাই দাও। নিঝুম তখন খুব জোরে শক্ত করে সাদাতের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, জি না স্যার, আমি এটা করতে পারবো না। আমার মা অনেক আশা করে আমাকে এখানে লেখাপড়া করানোর জন্য পাঠিয়েছে, আর আমি বিয়ের মতো একটা কাজ
আমার মাকে না জানিয়ে করে ফেলবো, এটা আমি কখনোই করতে পারবো না। কথাগুলো শুনে যেন সাদাত শকড হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, মেয়েটাকে বিয়ে করে সে বউয়ের মর্যাদা দিতে চাচ্ছে, আর এই মেয়ে কিনা তাকে রিজেক্ট করে। তখনই সাদাত নিঝুমের সামনে এসে ওর হাত দুটো ধরে নরম সুরে বলতে থাকে, তুমি একটা মেয়ে, তাও গ্রাম থেকে এসেছো। তুমি কি জানো এই শহরে একা চলাটা কত কঠিন? পদে পদে সবাই তোমাকে হেনস্থা করার চেষ্টা করবে, তোমাকে বাজেভাবে ছুতে চাইবে, তোমাকে নিয়ে নানা ধরনের বাজে গুঞ্জন করবে। এখানে একা চলাটা খুব মুশকিল। তুমি কতক্ষণ ওদের মুখ বন্ধ রাখতে পারবে? তাই বলছিলাম, আমি যা করতে চাইছি সেটাই করতে দাও। আঙ্কেল, আন্টি, সোনিয়া ভাবি সবাই ভাববে আমি আপনাদের বাড়ির আশ্রিতা হয়ে মালিকের ছেলেকে বিয়ে করেছি। সবাই তখন আমাকে খুব খারাপ ভাববে। ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওদেরকে কি বলবো সেটা আমি বুঝে নেব। তুমি শুধু বলো তুমি আমাকে পছন্দ করো না। শুধু পছন্দ কেন, ভালোবাসো না আমাকে? নিঝুম মাথা নিচু করে চুপ করে থাকে। এই চুপ করে থাকা দেখে সাদাত কিছু একটা ভেবে নিঝুমের কাছে এসে বলতে থাকে, ঠিক আছে, তুমি আমার ফ্যামিলির কথা চিন্তা করছো তো? ওদের ম্যানেজ করার দায়িত্ব আমার। তাছাড়া তুমি তো অপরিচিত কেউ না। এইদিকে ওদের দুজনের কথা বলার মাঝখানে কেউ একজন পেছন থেকে নিঝুমকে ডাকে ওঠে। পিছন ফিরে তাকাতেই দেখে জয়। এক পা দুপা করে জয় ওদের সামনেই এগিয়ে আসে আর নিঝুমের উদ্দেশ্যে বলে, কি ব্যাপার নিঝুম, কেমন আছো তুমি? বেশ অনেকদিন যাবৎ তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই। আগে তো প্রায় সময় তোমার আমার দেখা হয়ে যেত। নিঝুম সাদাতের মুখের দিকে তাকিয়ে দেখে রাগে চোখ মুখ লাল হয়ে অগ্নিবর্ণ ধারণ করেছে। এটা দেখেই যেন নিঝুমের আত্মা শুকিয়ে যায়। সে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জয় আবার তাকে বলে ওঠে, কি ব্যাপার নিঝুম, তোমার কি মন খারাপ? কথা বলছো না যে? তখনই সাদাত জয়ের উদ্দেশ্যে বলতে থাকে, নিঝুমের মন খারাপ না, নিঝুমের মন অনেক ভালো আছে। সে কথা বলছে না এই জন্যই যে তার হাজব্যান্ড সামনে দাঁড়িয়ে আছে, আর তার হাজব্যান্ড অন্য কোনো ছেলের সাথে কথা বলাটা পছন্দ করে না। জয় অবাক হয়ে নিঝুমের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, হাজব্যান্ড মানেই? এই নিঝুম, তুমি বিয়ে করলে কবে? আর এই উনি তোমার হাজব্যান্ড হয়? নিঝুম কিছু না বলে সাদাতের মুখের দিকে তাকায়। সাদাতের চোখ মুখ রাঙানো দেখে সে নিচের দিকে তাকিয়ে থাকে। নিঝুমের চুপ করে থাকা দেখে যেন সাদাতের কাছে অসহ্য মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল একটা থাপ্পড় দিয়ে জয়ের নাক মুখ বাঁকা করে দিতে। কারণ সেই তখন থেকে জয় একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে নিঝুমকে। জয় নিঝুমকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফের বলে ওঠে, নিঝুম, তোমার মুখ দেখে মনে হচ্ছে উনি তোমাকে কোনো কিছুতে জোর করছে। কিছু সমস্যা হয়ে থাকলে আমাকে বলো। এ কথা শুনেই যেন সাদাতের মাথায় আগুন ধরে যায়। সে জয়ের দিকে তাকিয়ে থেকেই নিঝুমের হাতটা ধরে টানতে টানতে কাজী অফিসের ভিতরে নিয়ে যায়। সেখানে যে কাজীকে বলতে থাকে, এখনই বিয়ে পড়ান তো। এ কথা শুনেই কাজী হা হয়ে সাদাতের মুখের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ হয়ে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? আপনি কাজই তো, বিয়ে পড়ানো শুরু করেন। তা নাহলে কিন্তু এখানে এখন ভূমিকম্প হবে। সাদাতের কথা শুনেই কাজী ভয়ে তাড়াতাড়ি বিয়েটা পড়াতে শুরু করে আর নিঝুমের মুখের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, কত বড় অসভ্য ফাজিল লোকটা, শেষমেশ কাজীকেও ভয় দেখাচ্ছে। আর এভাবেই ওদের বিয়েটা হয়ে যায়।